দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকিদ শানসেন, সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন দেশ জুড়ে দেশের গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব কিছু ছেয়ে গেছে একজনের দেশে আসার খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 18 বছর পর দেশে ফিরলেন। তিনি ফিরে এসে দিলেন রাজনীতির নতুন বার্তা, বিশেষ করে সহনশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এবং রাজনীতিতেও গুণগত পরিবর্তনের ইঙ্গিত আশা দেখাচ্ছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা সহ আগামীর রাজনীতির চ্যালেঞ্জ, সেগুলো নিয়েও একটু কথা বলতে চাই। আমরা বুঝতে চাই নির্বাচন নিয়ে সামান্যতম যে শঙ্কা ছিল সেই শঙ্কাও কেটে গেল কিনা। সেসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মাহমুদ হারুনুর রশিদ। হারুন ভাই, স্বাগত আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি নৃবিজ্ঞানের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ডক্টর রেজওয়ানা, আপনাকেও স্বাগত। এবং আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। নাসির, অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সময় দেওয়ার জন্য। আমি নাসিরকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নাসির, আমরা আপনারা দীর্ঘদিন একটা স্লোগান দিতেন, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এবং সেটি নিয়ে নানান ঠাট্টা মশকরা, নানান ধরনের কর্মকাণ্ড হতো। বিশেষ করে তারেক সাহেব নিজে যেদিন স্ট্যাটাস দিলেন 2-3 সপ্তাহ আগে যে তার দেশে ফেরার সিদ্ধান্ত তার একার উপরে না, তখনও সেটি নিয়ে অনেক কথা হয়েছে, ট্রল হয়েছে। সব কিছুর আজকে আসলে জবাব বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি দেশে এসেই যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটা আমাদের রাজনীতিবিদদের, সব দলের বলছি, যেরকম বক্তব্য যে অন্যকে দোষারোপ করা, অন্যের ভুল ধরা, নিজের একটু প্রশংসা করা, নিজের পরিবারের গল্প বলা, সেগুলো কেন যেন নাই, বরং বক্তব্যটা একটু অন্যরকম। ফলে তারেক রহমান সাহেব কি বদলে গেলেন, অথবা তিনি কি আরও পরিশীলিত, আরও পরিপক্ক হলেন, এবং সেটার প্রভাব কি বিএনপি বা আপনারা যারা বিএনপির আদর্শের রাজনীতি করেন আপনার আগামী রাজনীতিতে তার প্রভাব থাকবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এটি আমি মনে করি এটি এক ধরনের ঐতিহাসিক একটি প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনীতির জন্য এটি এক ধরনের রিমার্কেবল একটা ইভেন্ট যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে তিনি পদার্পণ করেছেন। এটি এই জন্যই গুরুত্বপূর্ণ মনে করছি আমরা, সেটি হচ্ছে ধরুন বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, অনেকে যেটি ভালোভাবেই বলছেন, এক ধরনের যে বিশৃঙ্খল অবস্থা চলমান রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যাবতীয় সকল বিষয়ে অনেকে মনে করছেন এই পরিস্থিতি উত্তরণের জন্য জনাব তারেক রহমান এক ধরনের আস্থার প্রতীক হিসাবে বার্তা দিতে পারেন। একই সাথে ওনার এই প্রত্যাবর্তন এটিকে গণমানুষের আকাঙ্ক্ষা হিসাবে অনেকে ধরে নিচ্ছেন, এবং একই সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব সাথে একটি যে জাতীয় নির্বাচন হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচন নিয়ে যে সংশয় ছিল সেটির এক ধরনের নিশ্চিত সমাধান অনেকে মনে করছেন ওনার এই প্রত্যাবর্তনের মাধ্যমে হয়েছে বলে আমরা মনে করি। আর আপনি যেটুকু বলেছেন সেটির বিষয়ে আমাদের দল, বিশেষ করে উনি যখন 2008 সালে দেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, তখনও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে দলকে যেতে হয়েছে, এবং তার পূর্বে উনি যে রাজনীতি করেছেন তখনই সেটি পরিশীলিত এবং পরিমার্জিত রাজনীতি কিন্তু সবসময় ছিল। কিন্তু আমরা দেখেছি তার পরবর্তী সময়ে যে সরকারগুলো, বিশেষ করে যে অবৈধ অগণতান্ত্রিক যে সরকার গত 15-16 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যে রাজনীতি করেছে সেই রাজনীতির বিপরীতে জনাব তারেক রহমানকে যেভাবে আবদ্ধ করা হয়েছে, বিশেষ করে 2007 সালের একটি অগণতান্ত্রিক সরকার যে 13টি মামলা দিয়েছে, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার আরও 77টি মামলা ওনাকে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে রায়ও দেওয়া হয়েছিল এবং ওনার কণ্ঠরোধ করা হয়েছিল। সুতরাং ওনাকে বুঝার বা জানার জন্য এখনকার যে জেনারেশন তারা কিন্তু সে সুযোগটি পায়নি। সুতরাং আমরা মনে করি গণ অভ্যুত্থান যে একটা ইতিবাচক রাজনীতির মাইলফলক তৈরি করেছে, তার পরবর্তী সময়ে আমরা দেখেছি অন্তত যাদের বয়স এখন 20 বছর, অর্থাৎ 18, 20, 23, 24 বছর, তারা অন্তত জনাব তারেক রহমানকে গত 1-1.5 বছর ধরে বুঝার বা জানার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা দেখছেন। কিন্তু আমরা ধরুন যাদের বয়স 2008 সালের পরবর্তী সময়ে যারা জন্মগ্রহণ করেছেন, তারা সবাই তারেক রহমানকে এমনভাবে এস্টাবলিশ করেছেন তৎকালীন সরকার, অর্থাৎ
তার বিপরীতে গত 1 বছরে একটি স্বাভাবিক সময়ে এসে ওনাকে নতুনভাবে তৈরি করেছেন দেশের নতুন জেনারেশন। সুতরাং আজকের এই বক্তব্য আমি মনে করি যে একটি অর্থবহ এক ধরনের বার্তা নতুন জেনারেশনের জন্য তিনি দিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রয়াস সেটিকে এক ধরনের তরুণদের প্রতি আরো নতুন করে নতুন কনভিন্স বার্তা দেওয়া হয়েছে। থামাই ডক্টর রেজওয়ানা, আমি ওনার বক্তব্য যখন শুনছিলাম তখন কয়েকটা জিনিস খুব স্পষ্ট হয়েছে। একটা মনে হচ্ছে যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ তিনি সেটির কথা বলেছেন, কিন্তু সেটি নত্যুক্তি করেননি। ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটির কথা এসেছে। আপনি নির্বিজ্ঞানী, ফলে আপনি ভালো বুঝবেন। আমি বড় রাজনৈতিক নেতাদের প্রথম এরকম গুরুত্বপূর্ণ জনসভায় পাহাড় সমতলের মানুষ, পাহাড়ের যে অল্প ভোটার তাদের কথা আলাদাভাবে বলেছেন। উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একটা সমতার বাংলাদেশের কথা বলেছেন। উনি একটা ইনক্লুসিভিটির কথা বলেছেন। উনি যে আওয়ামী লীগ তাকে যে কেয়ারটেকার তত সেই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের কথা, যেটা আমরাও বলি, যারা তাকে ফিজিক্যালিও টর্চার করেছিল উনি তাদের কথা উল্লেখ করেননি। এমনকি বিগত যে আওয়ামী লীগ সরকার যাদের সময় তার এই মামলার রায় সেটি নিয়েও তিনি একটি কথা বলেননি। ফলে এইটা কি আসলে ইমপ্রেশন তৈরির চেষ্টা, নাকি আসলে বিএনপি বা আমাদের রাজনৈতিক দলগুলোর যে ধারা সেটা আসলে সত্যি বদলালো জুলাই গণ অভ্যুত্থানের আগে পরে? এখানে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে উনি যে ১৭ বছর যে দেশটিতে ছিলেন সেটি কিন্তু ইংল্যান্ড, হ্যাঁ, এবং ওই অর্থে কোড অ্যান্ড কোড একটু কলোনিয়াল শোনাবে। তারপরও এমন একটি দেশ যেখানে নানা ধরনের নানা বহুভাষী মাল্টি ভয়েসের মানুষ, এটা একটা মাল্টিকালচারাল একটা কান্ট্রি সোসাইটি। তো ওই সোসাইটিগুলোতে গেলে পরে কিন্তু এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে আপনি যখন এতটা সময় থাকবেন তখন কিন্তু মানুষ সেটাকে অ্যাডপ্ট করে, একটা প্রক্রিয়ার অংশের কথা বলছি। আর এই যে যেটা আমার কাছে মনে হয়েছে যে যে কোনো অর্থে আপনার পুরো দেশটা তো খুব অস্থির এই মুহূর্তে, বাংলাদেশ খুব অস্থির। বাংলাদেশের মানুষের ভেতরের মানে দ্বন্দ্বটা খুব অলরেডি এত পরিমাণ আছে। এই জায়গাটায় উনি হয়তো একটা ম্যাচুরিটি অর্জন করেছেন যে এই টাইমটা দ্বন্দ্বকে বাড়িয়ে দেন না, স্থিতিশীল করার। তো হয়তো বা এটা ওনার একটা ম্যাচুরিটি, আমি এটা বলতে চাই। কারণ আপনি এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ গিয়েছে, পলিটিক্যাল ক্রাইসিস হোক, আপনার নেতৃত্বের ক্রাইসিস হোক, সব কিছু মিলেই কিন্তু, এবং দক্ষিণপন্থীদের উত্থান থেকে শুরু করে সকল কিছু মিলেই কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে। এটা একটা খুব বিরল ঘটনা। উনি যে সময়তে ফেরত আসছেন, এমনকি এই রাষ্ট্রের অবস্থা এমন হয়েছে যে মানুষটি হয়তোবা ব্যক্তিগতভাবে হয়তোবা উনি তারেক রহমানকে পছন্দ করেন না, অথবা বিএনপিকেও পছন্দ করেন না, কিন্তু তিনি যদি দেশটাকে একটু বিচক্ষণতার সাথে বিবেচনা করেন, তিনি একমাত্র মানে নেতৃত্বের যে শূন্য কোটাটা সেটা এখন তারেক রহমানের মধ্য দিয়ে দেখতে চাচ্ছেন। এটা ওনার জন্য কিন্তু একটা ভীষণ বড় সৌভাগ্য বলেন বা পরিস্থিতি বলেন, আবার চ্যালেঞ্জ তো ভয়াবহ। কারণ যখন এইরকম একটা প্রত্যাশা একক ব্যক্তির উপর এসে দাঁড়ায়, সেটি কিন্তু সামাল দেওয়া কিন্তু ভীষণ কঠিন, এবং ওটাই মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আপনি যেটাকে বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওটা উনি সামহাও গেইন করেছেন। এটা একটা। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইলেকশনটা ৫ই আগস্টের পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে নট অনলি ৫ই আগস্ট, বিগত সকল সময় সে বারবার ইলেকশন চাওয়ার একটা ক্রনোলজিক্যাল একটা স্টাইল আছে, যেটা নিয়ে তাদের সমালোচনা কম হয়নি, প্রচুর সমালোচনা হয়েছে। এটাও আর একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে ঠিক এই মুহূর্তে আপনার বাংলাদেশের যে কোনো সচেতন মানুষই নির্বাচন চাইছে। এটা বিএনপি করে বলে যাচ্ছে না, তারা বুঝতে পারছে যে আমার একটা নির্বাচন প্রয়োজন। সো এই যে দুটো ভিন্ন ভিন্ন জায়গার একটা অ্যাসিমিলেশন, এবং সেটার একচ্ছত্র দায়ভার যখন একমাত্র একক ব্যক্তির উপরে বর্তায়, সেটি অবশ্যই তাকে ওই দায়িত্বের সাথে নিতে হবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যে এত বড় ভার এককভাবে যে সামলানো যায় না, এটি উনি যত দ্রুত আত্মস্থ করবেন। কারণ একটা কথা আমি বলতে চাই, আপনার মনে আছে বিগত সরকারের সময় একটা কিছু বিষয় থাকতো যে যাহা কিছু হতো তাহা কিছু নিয়ে আপনি একজনের কাছে হাজির হতেন। এটা কিন্তু ভীষণ অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি অর্থাৎ তার মানে তার নেতৃত্বের যে সেটা কি করতে হবে, হ্যাঁ, সেটা সবকিছু এটা কিন্তু তাকে ফিক্স অন করতে হবে, তা না হলে ইট উইল বি ডিফারেন্ট। তো সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় একটা কালচারাল অ্যাডাপ্টেশন হয়েছে এবং একটা ম্যাচুরিটি ইভেনচুয়ালি উনি গ্রো করেছে। এবং ভুল থেকে মানুষ যারা শিক্ষা নেন, যে রাজনীতিবিদরা বলেন আমি কোনো ভুল করিনি, তিনি রাজনীতিটুকুই করেন।
আর যে রাজনীতিবিদ বলেন যে আমি ভুল করে শিক্ষা নিয়েছি, তিনি নেতা হয়ে ওঠেন। জি হারুন ভাই, আপনি নিজে রাজনীতির মানুষ, ফলে আপনাকে আমি জানি না, মানে তারেক রহমান সাহেবকে প্রফেসর ডক্টর রিজওয়ানা বলছিলেন যে উনি একটা আস্থার প্রতীক হয়ে উঠছেন, এবং আপনি যদি খেয়াল করেন যে 1/11-এর সময়ও কিন্তু অল্প কিছু সময়ে আমাদের বড় দলগুলো, বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হলেন ওই সরকার দ্বারা, তখনও কিন্তু দলে একটা ভাঙনের মুখে পড়েছিল, কিন্তু গত 17 বছর এত কিছুর পরেও বিএনপি ভাঙে নাই, অথবা বিএনপির ব্র্যাকেটে কিছু লগে নাই। ফলে এইটার পেছনে বেশিরভাগ মানুষই জানে যে বিশেষ করে বেগম জিয়া অ্যারেস্ট হওয়ার পর থেকে তারেক রহমানের স্কাইপি থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে অ্যাক্টিভিটি বাড়ানো, নির্দেশনা দেওয়া, সেটা একটা কাজ করেছে। কিন্তু এখন যে অস্থিরতার সময়, সেই সময় তারেক রহমানের বক্তব্যকে আজকে আপনি বিএনপির একজন কর্মী হিসেবে কিভাবে দেখেন? এবং এটা বিশেষ করে উনি যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, উনি যদিও মব শব্দটা উচ্চারণ করেন নাই, কারণ এটির আবার আরেক ধরনের ডাইমেনশন থাকতে পারে, কিন্তু কোনো ধরনের অস্থিরতা না, তিনি একাধিকবার উচ্চারণ করেছেন শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। উনি এটি বলেছেন যে কেন একটা সুশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতির দরকার। ফলে সেই বার্তাটা আপনারা যারা বিএনপির কর্মী মাঠ পর্যায়ে, যারা এই বার্তাটাকে জনগণের কাছে নিয়ে যান, আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন টু ইয়োর ভোটার? ধন্যবাদ। আজকের এই যমুনা টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার অন্যান্য সহ আলোচকবৃন্দ, যমুনা টেলিভিশনের দেশ বিদেশের দর্শকবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার প্রায় 45-40 বছর রাজনীতির জীবন, আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আমরা যখন জিয়া রহমান মারা যায় তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেই সময় জিয়া রহমান জানাজায় আমি শরীক হতে পারি নাই, কিন্তু জিয়া রহমান মৃত্যুর মধ্য দিয়ে তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ছিল সেইটি প্রমাণ হয়েছে। আর বেগম খালেদা জিয়া তার উত্তরসূরি হিসাবে দেশের প্রতি তার যে দায়িত্ববোধ, জনগণের প্রতি যে দায়িত্ববোধ, তার জীবনের এই শেষ লগ্নে এসে আজকে নিঃসন্দেহে সর্বশ্রেণীর মানুষের কাছ থেকে তিনি অবিসংবাদিত সম্মান এবং মর্যাদার জায়গায় দাঁড়িয়েছেন, জাতীয় অভিভাবকের মর্যাদা লাভ করেছেন। তারই রক্ত তারেক রহমানের শরীরে প্রবাহিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে কখনো জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো বক্তব্য দিতে শুনি নাই। তো তারই উত্তরসূরি তারেক রহমান আজকে যে ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সম্বর্ধনা অনুষ্ঠানে যে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান তো এর মধ্যে অনেক কিছু অ্যাড্রেস আছে, অনেক বিষয় রয়েছে এখানে। উনি আগামী দিনের দেশের বার্তা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার পাশাপাশি উনি বলেছেন ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই যে একটা চমৎকার একটা উদাহরণ, এটার জন্য কি চেয়েছে? জনসমর্থন চেয়ে, জনগণের সহযোগিতা চেয়েছে, সবার সহযোগিতা চেয়েছে। এর পাশাপাশি উনি নিরাপত্তার বিষয়টা, দেশে বিশৃঙ্খলার বিষয়টা খুব ভালোভাবে অ্যাড্রেস করেছেন, যে দেশে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে সবার আগে প্রয়োজন নিরাপত্তা, জনসাধারণ নিরাপত্তা নিশ্চিত করা, স্থিতিশীলতা। এইটির ব্যাপারে উনি খুব বড় গুরুত্ব দিয়েছেন, এবং যেটার জন্য উনি সকলের সহযোগিতা চেয়েছেন, যে আমরা যে বাংলাদেশ গড়তে চাই, এই বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের সকলের, যারা আমরা ক্ষমতায় যাব, যারাই যাই, তাদের সকলের আমরা সহযোগিতা চাই। এটা চমৎকার একটা বিষয়। তারপরে উনি দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমাদের 24শে জুলাই আগস্টের মধ্যে সবচাইতে জোরালো স্লোগান ছিল, যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, সমতার বাংলাদেশ চাই। এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশটারই আপনি ইনসাফ, ন্যায় নীতির বাংলাদেশ। তারেক রহমান কিন্তু আরও এক ধাপ উপরে গিয়ে রাসূল ইসলামের জীবনী উল্লেখ করে বলেছেন যে উনি যে ন্যায় নীতি, ইনসাফের সাথে পরিচালনা করেছেন, আমরা সেটিকে অনুসরণ করার চেষ্টা করব। সুতরাং তার বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করতে যান এই অবস্থায়, যেটা আপনি বলেছেন শুরুতেই, যে তার বক্তব্যের মধ্যে কিন্তু কাউরির সমালোচনা, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ, সে বিগত প্রায় বাংলাদেশে শুধু নয়, এই সমসাময়িক এই শতাব্দীতে, এই সময়ের মধ্যে আমার জানা নাই যে দীর্ঘ 18 বছর একজন জাতীয় নেতা নির্বাসন থেকে দেশে ফিরে এসে একটা বৃহত্তম রাজনৈতিক দলের দায়িত্বে
ফিরে এসেছেন, এটা এই সমসাময়িক সময় কিন্তু আমাদের উপমহাদেশে তো নাই, সমসাময়িক সময় সারা পৃথিবীতেই এই সময় শতাব্দীর মধ্যে পাওয়া যাবে না। সুতরাং নিঃসন্দেহে এই দীর্ঘ 18 বছর তার যে আপনার বাইরে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে এবং দেশের অভ্যন্তরে যে চিত্র উনি তো ওখান থেকে ডিজিটাল প্রযুক্তির যুগে যেটা উপলব্ধি করেছে দেখেছে, সেই জায়গা থেকে উনি দেশের বর্তমান পরিবর্তন আনতে চান, এটা বার্তা উনি পরিষ্কারভাবে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা দল হিসাবে যেটা আমরা মনে করি যে এটা আমাদের দল হিসাবে এটা তার ওনার এই মেসেজকে উপলব্ধি করতে হবে। আমরা দলের একজন কর্মী হিসাবে এটা আমাদেরকে উপলব্ধি করে তার এই প্রত্যাশা, তার এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এটা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দলের। হারুন ভাই, আরেকটা প্রশ্ন আপনাকে এই সুযোগে করতে চাই। ম্যাডামও বলছিলেন যে তার প্রতি মানুষের প্রত্যাশার পারদ যে পরিমাণ উঁচুতে, বিশেষ করে একদিকে 5 আগস্ট, তার পরবর্তী সময়ে গত 1.5 বছর বর্তমান সরকারের পারফরমেন্স, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এক ধরনের অস্থিরতা, মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা, ফলে তারপরেও এত মানুষকে সামনে পেয়ে তারেক রহমান একটিবারের জন্য আজকে বলেন নাই আপনারা ধানের শীষে ভোট দিয়েন, সরাসরি বলেন নাই, মানে উনি এটাকে নির্বাচনে জনসভা হয়তো করতেই চান নাই। না না, বিষয়টা হচ্ছে যে অলরেডি নির্বাচনে যে তফসিল ঘোষিত হয়েছে, এটা আপনি হয়তো জানেন যে নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার পর আচরণবিধির মধ্যে আপনি সমাবেশ করতে পারবেন, কিন্তু আপনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবেন না। সেটা তো তার নিশ্চয়ই সেই বিষয়টা তার মাথায় আছে, যে কারণে সে নির্বাচনের বিষয়টা আপনার ধানের শীষ, ইভেন আমরা যারা সারা দেশ থেকে আজকে যারা এসছে তারাও কিন্তু কেউ ধানের শীষের স্লোগান বা ধানের শীষ আপনার নিয়ে কোনো ধরনের ওখানেই করেনি। তারেক রহমানের আগমনকে তারা স্বাগতম ও শুভেচ্ছা জানানোর জন্যই সেখানে সমাবেত হয়েছে। আজকে সবচাইতে আমি যেটা মনে করি সবচাইতে যেটি বড় মেসেজ আমাদের দলের জন্যে, যে তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাচনে ফেরার পর উনি যে বিষয়টি আজকে যে বাংলাদেশকে আগামী দিনে উনি একটা ইনসাফের ন্যায় শাসনভিত্তিক ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে চান, এটা আমি মনে করি সবচাইতে বড় মেসেজ। সুতরাং এইটার মধ্যে দিয়ে আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে, আপনাকে এখানে আইনের শাসনের দেশকে নিয়ে আসতে হবে। এই চ্যালেঞ্জগুলোই হচ্ছে বড় চ্যালেঞ্জ সামনে, এই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতেই হবে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আজকের যে জনসমুদ্র, নিশ্চয়ই আপনার বাড়ির পাশেই তো আজকে অনুষ্ঠান হয়েছে, আপনার বাড়ি বলছি মানে যেহেতু আসলে অফিসের পাশেই, আজকে এই এলাকা শুধু না, আমি আমার এই সময়ের মধ্যে, এই সমসাময়িক সময়ের মধ্যে এইরকম মহাসমুদ্র আপনার উনাকে এয়ারপোর্ট থেকে নামার পর 12টার সময় রওনা দিয়েছে, আমরা সেটি দেখেছি এবং দেখিয়েছি, এবং 4টা পর্যন্ত আপনার আসতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিটের পথ। সুতরাং এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে আকাশচুম্বী প্রত্যাশা যে তারেক রহমান নিশ্চয়ই আপনার আগামী দিনে প্রধানমন্ত্রী হবে এবং দায়িত্ব পাওয়ার পর মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের ব্যাপারে। ডক্টর রেজওয়ানা, এটা কেবল বিএনপি নেতা হারুনুর রশিদ না, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম দেখছিলাম, বিশেষ করে ইন্ডিয়ান সকল মিডিয়া এবং আল জাজিরা, বিবিসি থেকে শুরু করে সবাই তাকে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করছেন। ফলে এটা একদিকে যেরকম তার নেতৃত্বের প্রতি এক ধরনের স্বীকৃতি, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের পরের প্রথম বক্তৃতায় তারেক রহমান সাহেব বলেছিলেন আগামী নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ হবে না। তারপরে আপনার মনে আছে যে মির্জা ফখরুল সাহেব একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেন বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটছে, এবং তার পরবর্তী নানান ঘটনাক্রম বলে দেয় যে আসলে নির্বাচন সহজ হচ্ছে না, কিংবা আমরা একটু অন্যদিকে দেশের চরিত্র পাল্টানোরও একটা চেষ্টা হচ্ছে কিনা। ফলে এই বাস্তবতায় যে প্রত্যাশা এবং তার বিপরীতে যে পারফরমেন্স এবং তার সঙ্গে যে দলীয় নেতাকর্মীকে সম্পৃক্ত করা, সেইটা করার ক্ষেত্রে এই নির্বাচনের আগে এই সময়টাকে তারেক রহমান সাহেব কাজে লাগাতে পারবেন বলে তাত্ত্বিকভাবে বিশ্বাস আপনারা নিশ্চয়ই করেন? না, তাত্ত্বিকভাবে আমি এটা বিশ্বাস করি না, কারণ এটা খুব অসম্ভব একটা ব্যাপার। মানে ব্যাপারগুলো কিন্তু আপনি যদি আমাকে পলিটিক্যালি একটু অ্যানালাইসিসটা করতে বলেন, এখানে উনি যখন বলছেন 5 আগস্টের পরে এটা অনেক কঠিন হবে, এটা হয় উনার ম্যাচুরিটি, অথবা যেহেতু বিএনপি একটি বড় দল, তার অনেক স্ট্যান্ডিং কমিটি, অনেক অভিজ্ঞ রাজনীতিবিদও আছে, তাদের ম্যাচুরিটি হতে পারে। তার কারণ উনি খুব ভালো মতো জানে যে এখানে প্রতিপক্ষের যে দলটি ছিল, আপনি খেয়াল করে দেখেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এখানে একটি দল ছিল এবং তাদেরকে আপনি কি করেছেন, তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছে। আন্ডারগ্রাউন্ডে থাকা একটি দল যে কোনো কাজই করতে পারে, পলিটিক্যালি সে কিন্তু ভীষণ রকমের থ্রেটেনিং হয়ে উঠতে পারে। কারণ আপনি যখন একটি দল সামনে থাকবে তাকে যেভাবে আপনি করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন, আন্ডারগ্রাউন্ডে আপনি কিছু করতে পারবেন না। পক্ষান্তরে আপনার অনেক সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখবেন যে কোথাও গেরিলা যুদ্ধ ইত্যাদি ইত্যাদি নানা কিছু আছে। তো
তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ নয় কি? আচ্ছা, অন্যদিকে এটা তো মানতে হবে যে ভীষণ রকমের সম্ভাবনাময়ী বেশ কিছু তরুণের অসম্ভব রকমের সাহসের প্রতিফলন হিসেবে কিন্তু এই ঘটনাটা ঘটানো সম্ভব হয়েছে, এটা আমি বলতেই চাই। এবং সেই তরুণদেরকে আপনার ওই যে বিপ্লবী চেতনা দিয়ে উদ্বুদ্ধ করার মতো কিছু বুদ্ধিভিত্তিক, কিছু রাজনৈতিক, কিছু বহির্বিশ্বে প্রভাবশালী ইউটিউবার সার্বক্ষণিক তাদের উপরে কিন্তু হাবি হয়ে আছে, এবং সেটা দিয়ে কিন্তু একটা যে কোনো কিছু করা সম্ভব। আচ্ছা, এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে ভূ রাজনৈতিক চক্র। 2025-এ বসে ভূ রাজনৈতিক চক্রে এত সহজে বের হওয়ার কোনো সুযোগই নাই, আমরা সবাই বুঝি। আরাকান নিয়ে ইস্যু আছে, সেভেন সিস্টার নিয়ে ইস্যু তৈরি হয়েছে, কথা নেই বার্তা নাই, যে প্রশ্ন আমাদের মধ্যে নাই। আপনি খেয়াল করে দেখেন, আমাদের অভ্যন্তরীণ ইস্যু, কিন্তু আমাদের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আমরা জিজ্ঞেসও করি নাই। পাকিস্তানের একজন নেতা উনি বলে বসলেন, মানে ভারতকে উস্কে দেওয়ার জন্য একটা কথা বলে বসলেন। তো এই চ্যালেঞ্জগুলো তো আছে। তো এই সকল চ্যালেঞ্জের হিসাবে এখন বিএনপি বা জনাব তারেক রহমান কোন অর্থে নেগোসিয়েশন করেছেন, কি করেছেন, সেটা ওনারাও আমাকে বলবেন না, আমরাও এটা বুঝতে পারবো না, জানবো না, এবং এটা আমাদের জানার প্রয়োজন নেই। কিন্তু অবশ্যই এই ভূ রাজনৈতিক চক্র একটা গুরুত্বপূর্ণ চক্র। সব কিছু বিবেচনা থেকেই হয়তোবা উনি বারবার বলেছেন যে এটা এত সহজ হবে না। তবে সাপে বরের গল্পটা আমি বারবারই বলছি, সেটা এই জন্য যে এই যে বহির্বিশ্ব, আপনি রয়টার্স, বিবিসি যারা এখন বলছেন সম্ভাব্য, এটি তো আমাদের এই যে কি বলবো, খুব দুঃখজনক। আমাদের যে তরুণদের কথা বলেন, বা তাদের ম্যানেজ করার কথা ছিল, কিন্তু তারা ম্যানেজ না করে এটাকে আরও উস্কে দিয়েছে। অর্থাৎ বিভিন্ন এমন সব কাজ করা, মানুষকে জ্বলন্ত পুড়িয়ে মারা, মাঝার ভাঙা, নুরা পাগলার মানে লাশকে বের করে পুড়িয়ে ফেলা, এই এত কিছু চক্র, ওগুলোও কিন্তু সেই অন্য জায়গা থেকে আন্তর্জাতিক মহলের যে রিপ্রেজেন্টেশনটা হয়েছে, তারাও তো হয়তো বা সেই রিয়েলাইজেশন তাদেরও আসছে যে আপনি একটা দেশের সাথে দেশের সম্পর্ক করতে গেলে ন্যূনতম নৈতিকতা, হিউম্যান রাইটস, এই বিষয়গুলো তো সচেতন হওয়ার ব্যাপারগুলো আছে। তো হয়তো বা এই ইকুয়েশনটা থেকে তারাও মনে করছে যে তিনি সম্ভাব্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে বাংলাদেশে 3 মাত্রার ভোটার আছে, এটা মনে রাখা খুবই জরুরি। একটা তো আপনাদের কাছে খুবই পরিষ্কার, জাকসু ওখানে কি হয়েছে, সেটা একটা গ্রুপ। হয়তো বা ডেইলি স্টার, প্রথম আলোতে এই ঘটনা ঘটার প্রেক্ষিতে সেটা কিছু মিনিমাইজ হয়েছে, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশে এমনও অনেক মানুষ বসবাস করেন যারা আসলে মনে করেন চাঁদে সাইদিকে দেখা যায়। তো তাদের কাছে কিন্তু বেহেশতে গেলে দাঁড়িপাল্লার মার্কাটিও আছে। তো সেই ভোটার গ্রুপ, এই ভোটার গ্রুপ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তরুণ ভোটার গ্রুপ, যারা কখনো ভোট দেননি, যারা না তো তারেক রহমানকে চিনেন না তো বিএনপিকে চিনেন, তাদের মাথার ভিতরেও কিন্তু একটা ডিসকোর্সকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি মনে করে দেখতে পারেন, 5 আগস্টের পরে 35% ভোটার। সো এই তিনের ইকুয়েশন এত সহজেই হয়ে যাবে, এটা হয়তো বা গল্পটা এরকম নাও হতে পারে। সেই বিষয়েই হয়তো বা জনাব তারেক রহমান সচেতন। জি নাসির, আমি বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যাই। তারেক রহমান সাহেব এবং বিএনপির গত এই 1.5 বছরের রাজনীতি বা কথাবার্তা, বা তারও আগে থেকে মনে হচ্ছে যে রাজনীতির একটা গতিপথ বা একটা বাগ বদলানোর চেষ্টা করছে বিএনপি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির সবচেয়ে শক্তির যে জায়গা ছিল একদম 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকেই, সেটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। কোনো কারণে ছাত্রদল কি এই বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া যে অরাজনৈতিক ছাত্রগুলো ছিল তখনকার, কোট আনকোট অরাজনৈতিক, যদিও তারা পরে রাজনৈতিক দলের ছত্রছায়া বা দল করেছেন, সেখানে খানিকটা দুর্বল হলো, এবং সেটা কি বিএনপির জন্য তরুণ ভোটারদের যে 35% ভোট, সেটা আকৃষ্ট করার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, এবং ছাত্র দলের সেক্রেটারি হিসেবে সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণে আপনারা কি করছেন সেটি শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আছেন আমার সঙ্গে। নাসির, আপনাকে জিজ্ঞেস করছিলাম, রাজনীতির গতিপথে একটা বদল মনে হচ্ছে বিশেষ করে বিএনপির রাজনীতিতে, কিন্তু বিএনপির একটা সবচেয়ে শক্তিশালী উইং হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। আপনারা কি সেই বদলে যাওয়া গতিপথটা ধরতে পেরেছেন? বিশেষ করে 5 আগস্ট পরবর্তী কয়েকটি ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে হয়তো বা খানিকটা হতাশ করেছে কিনা আমি জানি না, আপনি কি বলবেন? এবং আজকে আপনি দেখেন যে যারা নৌকানা ধানের শীষ, একই সাপের 2 বিষ, তারপরে একদম খোদ তারেক রহমান বা জিয়া পরিবারের লোকজনকে নিয়ে
আপনার কটূক্তি করেছে, তাদেরকে নিয়েও তারেক সাহেব কিন্তু আজকে একটি কথা বলেনি, তারপরেও তিনি হৃদ্যতার বাংলাদেশের কথা বলেছেন। ফলে সেই বার্তাটি ছাত্রদল ওন করে কিনা? আচ্ছা, আমরা যেটি আসলে স্পষ্টভাবে সবসময় বলে থাকি, গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসলে যেভাবে অংশগ্রহণ করেছে, আপনি জানেন যে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্ব মেনে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং আমাদের 142 জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। একক ছাত্র সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠনের এত ক্ষয়ক্ষতি আসলে গণ অভ্যুত্থানে হয়নি। কিন্তু যেটি বাস্তবতা সেটি হচ্ছে, ধরুন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিতর্কিত, অথবা একই সাথে অব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলররা যে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল সেগুলো কার্যকরভাবে হয়নি। কিন্তু দিন শেষে এটাই সত্য যে নির্বাচনের ফলাফল ছাত্রদলের ব্যাপকভাবে বিপক্ষে গিয়েছে। সুতরাং আমরা যেটুকু এই ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা শিখতে চাই সেটি হচ্ছে, আগামী ধরুন এই মাসের 30 তারিখে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, আগামী মাসে আরেকটি রয়েছে। সেটি বোধহয় হচ্ছে না, জগন্নাথের স্থগিত হয়েছে। হ্যাঁ, তা আমরা মনে করি যে এগুলো থেকে শুধরে আমরা ভবিষ্যতে আসলে এগিয়ে যেতে হবে এবং গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে সেগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে বিভ্রান্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে রাজনীতি চলমান রয়েছে আপনি জানেন, সেই রাজনীতিতে এক ধরনের হচ্ছে প্রোপাগান্ডা অথবা বিভিন্ন সংমিশ্রণে এটাকে গুলিয়ে আমার মনে হচ্ছে এই ফায়দা নেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এটি একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, যেটি আপনি বিরতির আগেই বলেছেন, যে বাংলাদেশে এখন 4 কোটির ভোটার রয়েছে প্রায় তরুণ, আমি মনে করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে অনেকগুলো পলিসি অ্যাডপ্ট করেছে, বিশেষ করে আমাদের 31 দফার বাহিরেও তরুণদের জন্য যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছে। আমি মনে করি যে এই পলিসিগুলোর কারণে এবং এই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা রয়েছে সেখানে আমি মনে করি তরুণদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখার বিভিন্ন প্রেক্ষাপট বা গ্রাউন্ড রয়েছে বলে আমি মনে করি। এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেই 4 কোটি যে তরুণ ভোটারের কথা বলা হয়েছে, সেই তরুণ ভোটারকে কিন্তু স্পেসিফিক করা উচিত। আমি আপনাকে আরেকটু সহজ করে বলি, ধরুন 4 কোটি ভোটারের মধ্যে আমি পরিসংখ্যান ডাটা দেখেছি, সেখানে 1 কোটি ভোটার যারা কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, যাদেরকে তরুণ বলা হচ্ছে, এবং বাকি 3 কোটি ভোটার যারা অর্ধশিক্ষিত, একদম কম শিক্ষিত। তো এখন ছাত্র সংসদ নির্বাচনে ধরুন ছাত্র শিবির যে জয়লাভ করেছে, তারা মোট হচ্ছে ভোটের, অর্থাৎ যেই রেশিওতে ভোট হয়েছে সেই ভোটের ধরুন 30 থেকে 32% ভোট পেয়েছে। সুতরাং আমি মনে করি তরুণদের একটি অংশ হয়তো ছাত্র শিবিরকে ভোট দিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর প্রায় 12 থেকে 15%, এমনকি 17% শিক্ষার্থী ভোট দিয়েছে। এবং বাকি যে 3 কোটি ভোটার যারা কম শিক্ষিত বা একদম অর্ধশিক্ষিত, সেই তরুণদের উপরও আমরা আস্থা রাখতে চাই। এবং আমি বিশ্বাস করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটা ইতিবাচক রাজনীতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে অতীতে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে বিভিন্ন পলিসিতে যে কাজ করেছে সেখানে তরুণদের জন্য, এবং আমি মনে করি যে তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবে এবং সেটি ন্যাশনাল ইলেকশনে কোনো ধরনের ইম্প্যাক্ট রাখবে না বলে আমি মনে করি। জি, ডক্টর স্নিগ্ধা, আপনি একটু আগে ভূ রাজনীতির কথা বলছিলেন। এই ভূ রাজনীতির সঙ্গে তারেক রহমান সাহেবের নিরাপত্তা একটা বড় ইস্যু। বিশেষ করে আমাদের উপমহাদেশের বাস্তবতা যদি দেখেন, যে আমাদের শীর্ষ নেতাদের অনেককেই এই আততায়ী বা দুষ্কৃতীদের হাতে জীবন দিতে হয়েছে। ফলে তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। তিনি আজকে এয়ারপোর্টে নেমেই সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে সেটার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে ওনার যে শঙ্কা, ওনাকে তো এখন মানুষের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, সেই শঙ্কা কেটে গেল। এই শঙ্কাটা কি কেবলই অভ্যন্তরীণ, নাকি এটি একটি আঞ্চলিক বা উপ আঞ্চলিকও হতে পারে? না, এটা তো আমরা শুনছিলাম, কিন্তু মানে ইনফ্যাক্ট আমাদেরকে তো আর আমাদের মতো সাধারণ মানুষের সাথে তো ওনাদের দলগত যোগাযোগও নাই। আমরা তো পত্রপত্রিকার মাধ্যমে শুনি, তো সেখানে কিন্তু আমরা শুনছিলামও যে ওনার ফেরত আসার সাথেও কিন্তু নিরাপত্তার প্রসঙ্গটি পাবলিক ডোমেইনে
অনেক আলোচনার বিষয়বস্তু ছিল। আর দেখেন, আমি যেটা মনে করি যে কোনোভাবেই, আমি বহুবার বলেছি যে ভূখণ্ডটা এরকম বাংলাদেশের, অনেকের এখানে খুব সলো ইন্টারেস্ট আছে এখানে, এবং অনেকের মানে অনেক দেশে, অনেক দেশের আর কি, অনেক দেশের একটা সলো ইন্টারেস্ট আছে। এবং আপনি জানেন যে পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় ইচ্ছা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। আপনি সুদান নেন বা এরকম অনেক কিছু, যেখানে অস্থিতিশীল হলে পরে অস্ত্রের ব্যবসা খুব চমৎকার জমজমাট হয়ে ওঠে। তো সেই জায়গাতে এটা কিন্তু খুব একটা বার্নিং একটা ক্ষেত্র। তো সেইখানে আপনি চিন্তা করে দেখেন, তারেক রহমান উনি আসাতে যে উনার তো একটা বড় দল আছে, এটাও আমি বলতে চাই। মানে ওনার তো একটা বিএনপির মতো একটা বড় দল আছে। উনি এবং বেগম খালেদা জিয়া, তাদের কিন্তু বিভিন্ন ধরনের অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্কও আছে, অভিজ্ঞতা আছে। তো ওই অর্থে তো এখন উনাকে বিট করার মতো একজন অপোজিশনে কিন্তু কেউ নাই। মানে উনাকে যে একটা বিট করবে, অর্থাৎ যার এরকম একটি বিশাল বড় দল আছে, যার একটা বিভিন্ন অন্যান্য দেশের সাথে সম্পর্ক আছে, কানেকশন আছে, এবং যিনি আপনার এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন, সমর্থনটা সক্ষম, এই জায়গাটাতে কিন্তু উনি এককভাবে আছেন। এবং সেই কথাটা আমি বারবার বলছিলাম, এই ব্যাপারটা কোনোভাবেই আমি ওনাকে পছন্দ করি, এই দলকে পছন্দ করি, এটার সাথে সম্পর্কিত না। মানে আপনি যখন ওইভাবে চিন্তা করবেন, এখন এই একটি মানুষকে যদি আমি এখান থেকে সরিয়ে দিতে পারি, তাহলে যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে কিন্তু এই জায়গাটা এন্টার করাটা সহজবোধ্য হয়ে যেতে পারে। কাজেই এটা কিন্তু নিরাপত্তার ইস্যু, এটা খুব মানে এটা একদিনের আজকের যে নিরাপত্তার ইস্যু, সেই জায়গাটাতে প্রধান উপদেষ্টার যে আছে, সেটা খুব ওয়েল অ্যান্ড গুড। কিন্তু নির্বাচনী প্রচারণায় যখন আপনি এভরিডে ইসেতে যাবেন, তো সেখানে প্রতি ক্ষেত্রে এইটা দেওয়া সম্ভব হবে কিনা। কারণ আপনি জানেন 5ই আগস্টের পরে অজস্র অস্ত্র লুট হয়েছে, থানা থেকে লুট হয়েছে, সেগুলোর কোনো হিসাব নেই। যদিও বলা হয় 35% দেওয়া হয়েছে, আমরা আসলে জানি না আসলে সত্য মিথ্যা কি। প্রচুর একদম টার্গেট করা ব্যক্তিবর্গ আছে সন্ত্রাসী ইস্যুতে, তাদের বিনা ইস্যুতে জামিন হয়ে গেছে, এবং তারা কোথায় আছে আমরা জানি না। এটা হলো অভ্যন্তরীণ। বাইরে থেকে আপনি খেয়াল করে দেখবেন যে ইভেন অন্যান্য রাষ্ট্রে যারা খুব প্রবলেমেটিক একটি মানে ইসের সাথে যুক্ত, সন্ত্রাসের সাথে যুক্ত, তারা বেসুমার বাংলাদেশে অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছে, এই ডাটাও কিন্তু আছে। তাহলে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, এই পরিস্থিতি তো খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি। কারণ এখানে তো আমরা সকলেই বুঝতে পারছি যে এই জিনিসটা হওয়ার ক্ষেত্রে, ঘটানোর ক্ষেত্রে আসলেই ভূ রাজনৈতিক একটা ইন্টারেস্ট তো আছেই, এটা তো লাগাতার আছে। তো সেটিকে আসলে ট্যাকেল দেওয়া কত সম্ভব হবে, এজন্য আসলে দ্রুততর নির্বাচন হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মানে এই সমস্যার সমাধান হতে পারতো। কিন্তু এখনো 32টা দিন অপেক্ষা করতে হবে। জি হারুন ভাই, নিরাপত্তা নিয়ে আপা যে সমস্ত কথাগুলো বলছিল, তার সঙ্গে আমি একটু শুধু যুক্ত করি যে ধরেন 5, 6, 7 3 আসলে দেশে সরকারই ছিল না। 8 তারিখ সন্ধ্যায় শপথ হলো, এবং তার আগে পরে অনেক শীর্ষ সন্ত্রাসী যারা রাজনৈতিক মামলার আসামি না, ধরেন বিএনপিইউ আমলেও যারা শীর্ষ সন্ত্রাসী, তারাও মুক্তি পেয়ে গেল। অস্ত্রের লাইসেন্স যাদের কথা ছিল, তাদেরকে দেওয়ার কথা বলল, সেটি ফেরত দেওয়া হয়নি একটা বড় অংশ। পুলিশের নৈতিকতা, পুলিশের দুর্বলতা, প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ, সব বিষয়গুলো আছে। সেই সঙ্গে আমাদের লোকেশন, সব মিলিয়ে ধরেন এখন বাংলাদেশে এখন জাতীয়তাবাদী একজন নেতা যদি থাকেন, তাহলে তিনি তো আসলে এই দেশটাকে নিয়ে যারা খেলাধুলা করতে চান, সম্পদ বলি, মানুষ বলি, বাবা আপনার অবস্থানকে নিয়ে খেলাধুলা, তাদের জন্য উনি তো আসলেই টার্গেট হওয়ারই কথা, এবং সেটার ইঙ্গিত তিনিও দিতেন। তার নিরাপত্তা নিয়ে আপনি কতখানি আশাবাদী? আজকে আপনি এয়ারপোর্টে নিরাপত্তা দিলেন, চাঁপাইনবাবগঞ্জ গেলে ওনাকে কি নিরাপত্তা দেবেন? একই রাস্তায় উনি হয়তো নাটোরে জনসভা করবেন, রাজশাহীতে পথসভা করবেন, তার জন্য আপনার দলেরই বা কতখানি প্রস্তুতি? না, আমি ওনার সাথে একমত যে উনি নিরাপত্তার বিষয়গুলো, যে বিষয়গুলো সংখ্যাগুলোর কথা বলেছেন, তার সাথে আমি একমত। তার কারণ আপনার গত 15 বছর বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা অস্ত্র জমা দিলাম। জমা দেওয়ার পর একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেল যে ওই সময়ে যাদের অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো এখনও জমাও দেয়নি, এবং সেগুলো অস্ত্র উদ্ধারও হয়নি, এবং সেগুলো খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার মানে একটা বিপুল পরিমাণ অস্ত্র সরকারের লাইসেন্স প্রাপ্ত যাদেরকে দেওয়া হয়েছে, সেই সমস্ত অস্ত্র ব্যক্তি এবং লাইসেন্স কোনোটাই পাওয়া যাচ্ছে না। পুলিশের অস্ত্র অনেক, পুলিশের গত 24 আগস্ট জুলাই মাসে, গত 24 বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। তার মধ্যে একটা বিরাট অংশ এখনো অত্যন্ত ভারী অস্ত্র আছে সেখানে,
সেগুলো এখনো আপনার উদ্ধার হয় নাই। এছাড়াও আপনার রাজনৈতিকভাবে প্রতিপক্ষদের দ্বারা তো একটা থ্রেট থাকেই। আমাদের দেশের যে রাজনৈতিক কালচার গত 50 বছর থেকে দেখে আসছি, যে সেখানে একটা থ্রেট থাকে, প্রতিহিংসা থাকে, তো সেটার জন্য একটা নিরাপত্তা ঝুঁকি আছে। আর আঞ্চলিক যে রাজনৈতিক যে ভূ রাজনৈতিক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেই ক্ষেত্রেও আপনি জানেন যে যে দলটি বিগত দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, যাদের আশীর্বাদ পুষ্ট হয়ে, তারা এখন সবাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে তারা বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে। এবং ইভেন কিছুদিন পূর্বে যে হাদিকে হত্যা করা হলো, সে আপনার ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং বাংলাদেশে যারা বিগত সময়ে বিভিন্ন অপরাধ চক্রে ওই ক্ষমতাসীন দলের, তারা অধিকাংশই ভারতে বর্তমান সে অবস্থান আশ্রয় নিতে করছে। পেরেছে এবং আমরা তার ভারত যাওয়া ঠেকাতে পারিনি, এটাও ঠেকাতে পারি, এটা আমাদের দুর্বলতা। এগুলো আমাদের তো আমাদের নিঃসন্দেহে আমাদের আইন প্রক্রিয়া সংস্থাগুলোর ক্ষেত্রে আমাদের সীমান্ত ব্যবস্থাপনা বলেন, আভ্যন্তরীণ ব্যবস্থাপনা বলেন, আমরা অনেক দুর্বল। বিশেষ করে গত 15 বছর পর, গত 24শে জুলাইয়ের আগস্টে যে পরিবর্তনের পর প্রশাসনিকভাবে একটা নড়বড়ে অবস্থা বিদ্যমান রয়েছে সারা দেশেই। প্রশাসনিক আইন প্রক্রিয়া সংস্থা সব কিছুর ক্ষেত্রে একটা নড়বড়ে অবস্থা বিদ্যমান রয়েছে। এই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে এবং এটার জন্যে আপনার যেভাবেই হোক নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে গেলে, তারপরে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার প্রায়োরিটির মধ্যে থাকবে যে তখন এই জায়গাগুলো, এই দুর্বল জায়গাগুলোকে আপনার কাজ করার জন্য। হারুন ভাই, নির্বাচনের তো ধরেন তফসিল ঘোষণা হয়েছে, আপনারা প্রার্থী ঘোষণা করে ফেলেছেন বেশিরভাগ আসনে, শরিকদের সাথে জোট ভোটের নানান সমীকরণের খেলাধুলা চলছে, কিন্তু মানে মানুষের ভিতরে একদম শঙ্কাকে আসলে তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পা দেওয়ার আগ পর্যন্ত একটা শঙ্কা কিন্তু ছিল। ধরেন একটা গ্রুপ বলছে যে সম্প্রতি ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র ওসমান হাদি, তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না, সংস্কার নিয়ে কিছু ইস্যু নিয়ে কেউ কেউ আলোচনা করেন। ফলে নির্বাচন নিয়ে সব সংখ্যা কেটে গেল কিনা, নাকি নির্বাচন নিয়ে এখনো কোনো চ্যালেঞ্জ আছে, সে নিয়ে কথা বলবো। তার আগে একটা বিরতি নিয়ে হারুন ভাই, দর্শক ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা তারেক রহমানের ঢাকা আগমন নিয়ে কথা বলছি। বিএনপি নেতা হারুনুর রশিদ আছেন আমাদের সঙ্গে। হারুন ভাই, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ আমরা জানি। এতদিন পর্যন্ত দলের নেতাকর্মীদের ভিতরে একটা শঙ্কা ছিল তারেক রহমান সাহেব কখন ফিরবেন, কিভাবে ফিরবেন। ফলে উনি ফেরার পরেও নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা থাকলো কিনা, বিশেষ করে কোনো গোষ্ঠী তারা যদি নির্বাচন নিয়ে বানচাল করতে চায়, নির্বাচন পেছাতে চায়, না হতে দিতে চায়, হ্যাঁ, তাদের জন্য কি বার্তাটা পরিষ্কার হলো কিনা আজকে থেকে? না, নির্বাচন নিয়ে শঙ্কা নাই কথা আমি বলবো না। নির্বাচন খুবই আসন্ন, মানে আগামী 29 তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সুতরাং 29 তারিখের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হবে ইনশাল্লাহ। এবং আপনার নির্বাচনকে মানে প্রশ্নবিদ্ধ করা বা বিলম্বিত করার জন্য চক্রান্ত অবশ্যই আছে। কারণ গত 50 বছরে বিএনপির সঙ্গে যাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যে দুটা জোট, একটা জোট অনুপস্থিত, নতুন মেরুকরণের মধ্য দিয়ে আগামী নির্বাচন হচ্ছে। সুতরাং এখানে অনেক হিসাব নিকাশ হচ্ছে যে আপনার 1 বছর আগে বিএনপির নামে যে সমস্ত ট্যাগ লাগিয়ে বিএনপিকে যেভাবে অপপ্রচার দিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল, এখন তাদের এমন একটা হাইরে উঠেছিল যে তারা একটা প্রতিযোগিতার মধ্যে ছিল। এখন আপনি দেখবেন যে এই প্রতিযোগিতার জায়গাটা তাদের এখন অনেক নিচের দিকে নেমে এসছে এবং আজকে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে, আজকে সমাবেশের মধ্য দিয়ে আরও নিচে নেমে গেছে। সুতরাং নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, নির্বাচনে তো জয়ের জন্যই সবাই অংশগ্রহণ করে, হারার জন্য তো না। এখন যদি দেখে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি এখানে একটা মানে বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তাহলে তাদের জন্য তো খুব আত্মসম্মান মর্যাদার প্রশ্ন দেখা দিবে। যে কারণে তারা আজকে বিভিন্নভাবে নির্বাচনে আপনার প্রশ্নবিদ্ধ করা, বিভিন্ন নাশকতা করা, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটানো, এই ঘটনাগুলো কিন্তু তারই অংশ। তো আমরা এইসব জায়গাগুলো খুব ধৈর্য ধারণ করে আসি। বিএনপি বিশেষ করে আপনার এই জায়গাগুলো প্রশাসনকে যেমন আমরা সহায়তা দিচ্ছি এবং আমরা খুব ধৈর্যের সাথে এই জায়গাগুলোকে ফেস করছি যে নির্বাচনটা হতে হবে। নির্বাচন হওয়ার পর তখন দেশের চরিত্রের পরিবর্তন আসবে। এখন যেটা প্রশাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা কঠিন হচ্ছে, নির্বাচনের পর কিন্তু তখন এই সব জায়গাগুলোকে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা অনেক সহজ হবে। আমি বিশ্বাস করি যে নির্বাচন ইনশাল্লাহ অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নির্বাচন হয়ে যাবে এবং যে পরিবর্তনের আমরা আশা করছি,
এটা আমরা সূচনা করতে পারবো। আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে ধরেন সংখ্যা যদি নাও থাকে, নিশ্চিতভাবে কিছু চ্যালেঞ্জ তো এখনো রয়ে গেছে। বিএনপির মতো একটি বড় দল, বিশেষ করে 18 বছর সেই অর্থে তারা নির্বাচন করতে পারেনি। ফলে ছাত্র দলের যে ছেলেটি 18 বছর আগে হয়তো পরের টার্মে তার এমপি হওয়ার কথা ছিল, সেও হতে পারেনি। ফলে প্রতিদ্বন্দ্বিতা আছে, মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে, শরিকদের ছাড় দিতে গিয়ে অনেকে ইয়ে করছে। ফলে এই সব চ্যালেঞ্জ এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ যারা এখন হয়ে উঠছেন, তাদের পক্ষ থেকে নানান ধরনের তৎপরতা আছে, সেটা কি নির্বাচনকে খানিকটা চ্যালেঞ্জে ফেলতে পারে কিনা? না, নির্বাচনকে চ্যালেঞ্জে ফেলবে আসলে আমি মনে করি না যে বিএনপির তরফ থেকে আসলে নির্বাচনকে চ্যালেঞ্জে ফেলবে। হ্যাঁ, তারা কতখানি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ যেহেতু এখন জনাব তারেক রহমান আছেন, কারণ ওনাদের তো অভ্যন্তরীণ কোন্দলের অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম বা দেখছি, চলমানও আছে। তো সেই জায়গাটা আমার মনে হয় এটা ম্যানেজেবল হয়ে উঠবে, যেহেতু উনি এখন সশরীরে আছেন। কিন্তু আমি আসলে নির্বাচন নিয়ে প্রধানতম শঙ্কাটা বিএনপির কাছ থেকে ওইভাবে পাই না, যতটা অপরাপর জায়গা থেকে আমি সন্দিহান, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। কারণ অন্যান্য যে দলগুলো আছে, অথবা যারা আছে কিন্তু আছে না, হ্যাঁ, এরকম দলও তো আছে, তাই না? আছে কিন্তু নাই, এরকম দলও তো আছে মাঠে। এটা 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 আমরা সবাই বুঝতে পারছি। তো সেখানে সেই মুভমেন্টটাতে কি হবে, নতুন করে কি আগমন, যেমন মনে করেন আমি এখনো জানি না যে জাতীয় পার্টির মনোনয়ন বা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আনসেটেল হয়ে আছে, সেটিকে কেন্দ্র করে কি রিভার্স সাইকোলজি হবে এটা কিন্তু আমরা বলতে পারছি না। ইট কুড বি এ ভেরি বিগ থ্রেট ফর দ্য ইলেকশন। আবার আপনি যদি ইসের কথা চিন্তা করেন, আমাদের যে তরুণ যে দলগুলো, এনসিপি বলেন বা ইনকিলাব মঞ্চর যেহেতু হাদিকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, তো সেই সকল জায়গাগুলো নিয়েও তো তাদেরও তো একটা হতে পারে যে তাদেরকে কিভাবে ম্যানুপুলেটিভলি, আমি শব্দটা আবার ব্যবহার করছি, ম্যানুপুলেটিভলি তাদেরকে কিভাবে মোটিভেট করা হবে বা করবে না, এটা তো আসলে কোথাও আমরা বলতে পারি না। কারণ আপনি খেয়াল করে দেখেন, আজকেই পত্রপত্রিকায় না আমি একটুখানি দেখলাম যে আপনার জামাত ইসলামের সাথে এনসিপির এক ধরনের জোটের কথা হচ্ছে, এবং সেখানে ইলেকশন করার পারপাসে পার পার্সনকে 1.5 কোটি টাকা দেয়া হবে। দেখেন একটা আসলো, এবং আমি খুবই আশাবাদী ছিলাম। তাসনিম যারা ক্রাউড ফান্ডিং, দিস ইজ সামথিং নিউ, না নতুন যে কোনো কিছুই কিন্তু আমার জায়গা থেকে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, ওটাও কিন্তু ভালো একটা চল ছিল। কিন্তু ওটা 24 ঘন্টা ঘুরতে পারলো না, এটা এখন ওই যে 1.5 কোটির একটা ইসেতে চলে আসলো। তো এই বিষয়গুলো যে নানাভাবে ম্যানুপুলেটিভ হবে না, এবং সেটার যে কি ধরনের ইউটিলাইজেশন হবে, সেটি বরঞ্চ আমার মনে হয় একটা বড় থ্রেট ইনস্টেড অফ বিএনপিতে। কি একদম সময় নাই নাসির, আপনি কি বলবেন নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা আপনার মনে আছে? জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। না, আমার কখনোই শঙ্কা ছিল না, বরং গত 17 বছর ধরে যারা বাংলাদেশে 3টি জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে অবৈধ নির্বাচন, ভুয়া নির্বাচন করেছে, তার পরবর্তী সময়ে যে একটা আমরা গণ অভ্যুত্থান করলাম, তার পরবর্তী সময়ে যে একটা সুস্থ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব, তখন আমরা দেখলাম বাংলাদেশে কিছু রাজনৈতিক দল যে নির্বাচন করতে চায় না বা নির্বাচন না করে যে ক্ষমতাকে প্রলম্বিত করার এক ধরনের অপচেষ্টা ছিল, সেটি আমার মনে হয় যে আজকে অন্তত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এটির পরিসমাপ্তি হয়েছে বলে আমি মনে করি। এবং বাংলাদেশের মানুষ যে গত 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণদের যে ভোট দেওয়া থেকে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং আমি মনে করি সব কিছুর বিনিময়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই একটি নির্বাচন দরকার রয়েছে, এবং আগামী ফেব্রুয়ারি মাসে সকল দলের অংশগ্রহণে আমি মনে করি একটি ভালো নির্বাচন হবে। এবং সেই নির্বাচনের কথা আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেনও বটে, যে এক পর্যায়ে যে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন, এবং সেই নির্বাচনে যেই দলই জয়লাভ করুক না কেন, সেই দলকে অবশ্যই একটি ন্যায়ের পথে, ন্যায্যতার পথে চলতে হবে, এবং সব মানুষের সরকার হবে সেই সরকার, সেই কথা কিন্তু বারবার বলেছে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় আমার মধ্যে নেই। জি, অনেক অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, ধন্যবাদ হারুনুর রশিদ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।